আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রমবাজার চালু ও রোহিঙ্গা সংকট সমাধানে একসাথে কাজ করতে মালয়েশিয়ার প্রতিশ্রুতি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে কঠোর নিরাপত্তা। রাজধানীতে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর 18,000-এরও বেশি সদস্য। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ। স্থলাভিষিক্ত হতে প্রতিদ্বন্দ্বিতায় মধ্যবর্তী নির্বাচনে জয়ী অ্যান্ডি বার্নহাম। বিশ্বকাপে গ্রুপ পর্বে রাতে অস্ট্রিয়ার মুখোমুখি বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নকআউট পর্বের চিত্র পাল্টে দিতে পারার ম্যাচ। এবং জিআই পণ্য হাজারি গুড় রপ্তানিতে মানিকগঞ্জ জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ। প্রান্তিক পর্যায়ের উৎপাদকদের লাভবান হওয়ার আশা। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে তাইপেতে আন্তর্জাতিক ড্রাগন বোট চ্যাম্পিয়নশিপের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন চীনের পথে। মালয়েশিয়ায় শ্রমবাজার চালু, অবৈধ হয়ে যাওয়া শ্রমিকদের নিয়মিত করা সহ অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে দুদেশের সম্পর্ককে আরও গভীর ও অর্থবহ করার আশা প্রকাশ করেছেন তিনি। মিয়ানমারকে যুক্ত করে আসিয়ান জোটের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সাথে কাজ করার কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। জহিরুল ইসলাম হিরণকে সঙ্গে নিয়ে মালয়েশিয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট। ঢাকা থেকে 2000 কিলোমিটার দূরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। এই শহরেই জড়িয়ে আছে লাখো প্রবাসী বাংলাদেশের স্বপ্ন, প্রত্যাশা আর জীবিকার গল্প। সেই দেশের সরকার প্রধানের আমন্ত্রণে মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল গালিচার উষ্ণ সংবর্ধনায় বরণ করে নেওয়া হয় প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে। শুরুতেই বহুল প্রত্যাশিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক হয়। এরপর তাদের নেতৃত্বে দুদেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠক শেষে শ্রমবাজার চালু, প্রবাসীদের সুযোগ সুবিধা ও বিনিয়োগ বৃদ্ধির দাবি সহ আঞ্চলিক সহযোগিতার কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী। We have discussed bilateral cooperation and exchange views on regional and international developments. Today, we reaffirm our commitment to strengthen Bangladesh-Malaysia relations. We agree to enhance engagement through existing mechanisms, including the Joint Commission meeting and bilateral consultation. We also welcome the growth of bilateral trade and agree to move forward with negotiations on the Bangladesh-Malaysia free trade agreement. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সহযোগিতার আশ্বাস দিয়ে পারস্পরিক সম্পর্ক জোরদারের কথা বলেন। Diplomatic relations was one of the earliest to recognize Bangladesh, and similarly after the initial turmoil, I use the term Bangladesh term Songram and Viplov continuous. There was elections, and we were among the first to call and
congratulate him personally. Even at that time, I say I look forward to his. সংস্কৃতি বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ মালয়েশিয়া। এছাড়া সন্ত্রাসবাদ দমনে গবেষণা ও সক্ষমতা বাড়াতে সহযোগিতা বিষয়ে একটি দ্বিপাক্ষিক দলিল বিনিময় করেছে দুই দেশ। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজ সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপভোগ করেন মালয়েশিয়ার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা। প্রত্যাশা, সম্ভাবনা আর পারস্পরিক সহযোগিতার নতুন বার্তা দিয়ে শেষ হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের গুরুত্বপূর্ণ বৈঠক পর্ব। দুই দেশের সম্পর্ককে কেবল কূটনৈতিক সৌজন্যের গণ্ডিতে নয়, অর্থনৈতিক অংশীদারিত্বের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার বার্তা এসেছে বৈঠকগুলো থেকে। বিনিয়োগ, শ্রমবাজার এবং বাণিজ্য তিনটি প্রধান ক্ষেত্রেই সহযোগিতার আশ্বাস মিলেছে। ফলে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বিদেশ সফর নিছক আনুষ্ঠানিকতা নয়, বরং বাংলাদেশ আর মালয়েশিয়া দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মালয়েশিয়ার পুত্রাজায়ার প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে থেকে রাহুল রায়, চ্যানেল আই। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকে রাজধানীতে মোতায়েন করা হচ্ছে 18,000-এরও বেশি পুলিশ, আর্মড পুলিশ, গোয়েন্দা ও বিশেষ বাহিনীর সশস্ত্র সদস্য। ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুরে আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। এনামুল কবির রূপমের রিপোর্ট। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে বিশৃঙ্খলা ও নাশকতার আশঙ্কা করছে সরকার। যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা ঠেকাতে নেওয়া হচ্ছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর গুরুত্বপূর্ণ স্পর্শকাতর স্থাপনা এবং কেপিআইগুলোর নিরাপত্তায় অবস্থান নিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। ঢাকা শহরে যে এন্ট্রিগুলো আছে, এখানে আমাদের চেকপোস্ট আছে। যদি কেউ নাশকতা সৃষ্টি করার জন্য এদিকে আসতে উদ্যত হয়, তাদেরকে আমরা চেক করে সন্দেহজনক হলে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় নজরদারি বাড়িয়েছে গোয়েন্দারা। প্রস্তুত রাখা হয়েছে বিশেষ বাহিনী, স্পেশাল উইপন অ্যান্ড ট্যাকটিক্স সোয়াট। এরই মধ্যে 3 মহানগরী ও 3 জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে অস্থিরতা সৃষ্টির জন্য কিছু কিছু মহল, কোনো মহল অপতৎপরতায় লিপ্ত আছে। আজকে থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের সেনা সদস্যদেরকে আবার ইনএইড টু সিভিল পাওয়ার ঢাকা মেট্রো, চট্টগ্রাম মেট্রো, নারায়ণগঞ্জ, গাজীপুর মেট্রো এবং এর বাইরে 2টো জেলা, তাতে আমরা ডিপ্লয় করেছি যাতে যে কোনো রকমের অপতৎপরতা অ্যাড্রেস করা যায়। ইনএইড টু সিভিল পাওয়ার। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কায় মেট্রো রেল স্টেশনগুলোতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। চলছে যাত্রীদের তল্লাশি। রাজধানীসহ সারা দেশে সন্দেহভাজনদের তল্লাশি করছে পুলিশ। রাজধানীতে কড়া নজরদারি করছে ডিএমপির ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ডিভিশন, আইএডির গোয়েন্দারা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। জাতীয় সংসদে বাজেট আলোচনায় বাজেটের সুষম বণ্টনের দাবি জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। বাজেট সবার জন্য বলেছে সরকারি দল। বেকারদের জন্য বাস্তবমুখী কিছু করার দাবি জানান সংসদের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। চক্রমালিথার রিপোর্ট। সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতার অনুপস্থিতিতে সোমবার বাজেট অধিবেশনের আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। এবারের বাজেটের সমালোচনা করেন কুড়িগ্রাম 3 আসনের বিরোধী দলের সংসদ সদস্য। মাননীয় স্পিকার, অর্থমন্ত্রী ওনার বাজেট বক্তৃতায় খুব সুন্দর একটি কথা বলেছেন। উনি বলেছেন সম্পদের অসম বণ্টন, সুশাসনের ঘাটতি ও দুর্নীতির কারণে দেশে অর্থনৈতিক বৈষম্য ক্রমে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, মাননীয় স্পিকার, এত সুন্দর বাস্তবধর্মী একটি বিষয় আইডেন্টিফাই হবার পরও মাননীয় অর্থমন্ত্রী কি করে এই বাজেটে দুর্নীতি বন্ধ হবে, কি করে এই বাজেটে সুশাসন প্রতিষ্ঠিত হবে, কি করে সম্পদের বণ্টন 300 আসনে সমানভাবে প্রতিষ্ঠিত হবে, এই ব্যাপারে এই বাজেটে কোনো দিক নির্দেশনা দেননি, কোনো পলিসি দেননি, কোনো স্ট্র্যাটেজি দেননি। সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে বিরোধী দলের বক্তব্যের জবাব দেন
পানি সম্পদ প্রতিমন্ত্রী। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে কথা বলেন বগুড়া 5 আসনের সংসদ সদস্য। মানুষের হৃদয়ের সাথে ভারতবাসী এবং বাংলাদেশের মানুষের সাথে হৃদয়ের সম্পর্ক স্থাপন করি। সংসদের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য বিরোধী দলের নুসরাত তাবাসুম বক্তব্য দেওয়ার সময় সরকারি দলের অনুরোধে 2 বার সময় বাড়িয়ে দেন স্পিকার। মাননীয় স্পিকার, এই সংসদের বাইরে আমার মতো অসংখ্য 25 বছর বয়সী সদ্য গ্রাজুয়েট সার্টিফিকেট হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে চাকরির আশায়। দেশে চাকরি নেই, ব্যবসার সুবিধা নেই, কৃষিকাজের জন্য পর্যাপ্ত জমি নেই, বিসিএস ছাড়া অন্য কোনো পেশায় মান সম্মান নেই। আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাতে চাই, আলোচনা সমালোচনার বাইরেও সত্যি সত্যি কাজে লাগবে এরকম কিছু নিয়ে আসুন। ট্রেজারি বেঞ্চে বসা অর্থমন্ত্রী এবং স্থানীয় সরকার মন্ত্রী হাত উঁচিয়ে বিরোধী দলের এই এমপির বক্তব্যকে সমর্থন করেন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক গণতন্ত্রায়নের পাশাপাশি অর্থনৈতিক গণতন্ত্রায়ন করে অর্থনীতির সুফল জনগণের কাছে পৌঁছে দিতে হবে। রাজধানীতে এক সেমিনারে বাজেট বাস্তবায়নে জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ সহ সংশ্লিষ্টরা। এছাড়া রপ্তানি বাণিজ্য, নতুন বিনিয়োগ এবং মানব সম্পদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। রোকসানা আমিনের রিপোর্ট। সংখ্যার সীমানা পেরিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ পুনর্গঠন নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর বাজেট সেমিনারের সঞ্চালক সিজিএস এর প্রেসিডেন্ট। গণতন্ত্র একটা আরাধ্য বিষয়, আমরা বারবার চেষ্টা করি, বারবার হোঁচট খাই, কিন্তু গণতন্ত্র যতক্ষণ আমরা প্রতিষ্ঠা না করতে পারবো, আইনের শাসন যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা না করতে পারবো, এই সংকটগুলো থেকেই যাবে। সরকারের বড় আকারের বাজেট বাস্তবায়নে বেশ কিছু চ্যালেঞ্জ দেখছেন অর্থনীতিবিদ সহ বিশেষজ্ঞরা। আমরা যদি বাংলাদেশে একটি কল্যাণমূলক এবং কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, তাহলে অর্থনীতির গণতন্ত্রায়ন নিশ্চিতভাবে প্রয়োজন। এনবিআর যে পরিমাণ রাজস্ব আদায় করবে তার 30 ভাগ ব্যয় হবে সরকারের খালি ঋণের দায় মেটানোর জন্য, সুদ দেওয়ার জন্য। তো যখন বৈদেশিক সাহায্য কমছে, তখন আমরা বেশি বেশি বৈদেশিক সাহায্য আনার চেষ্টা করছি। তাহলে কি শর্তগুলো আরো কঠিন হবে। আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক কিছু টাকা দিলে ধনী হবেন, ইম্পসিবল। পৃথিবীতে কোনো দেশে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিয়ে কাউকে ধনী করতে পারে নাই। ধনী করতে হলে নিজেরা করতে হবে, নিজের পরিশ্রম, নিজের সততা, নিজের অনেস্টি, এর বাইরে কোনো ইস্যু নেই। আমাদের যদি গ্রেটার রেভিনিউ কালেকশন করতে হয়, আমার সাজেশন থাকবে লং রান পার্সপেক্টিভে এনবিআর শুড বি রিফর্ম। Bureaucracy is not functioning. Our NBR is not functioning properly because the reform, the NBR what is needed is not been done. Judiciary যদি reform না করতে পারি, then I think we will have a big difficulties in the coming days. অর্থনীতি পুরনো মডেল থেকে বেরিয়ে নতুন মডেলে বাংলাদেশ প্রবেশ করেছে উল্লেখ করে অর্থনৈতিক উন্নয়নে আগামী 5 বছরের ভিশন তুলে ধরেন অর্থমন্ত্রী। যে ভঙ্গুর থেকে স্থিতিশীলতা উইল টেক 2 years। এই ভঙ্গুর অর্থনীতি, খারাপ অর্থনীতি থেকে স্টেবল করতে 2 বছর লাগবে। 3rd ইয়ারের ইকোনমি উইল টার্ন অ্যারাউন্ড ইনশাআল্লাহ। চতুর্থ পঞ্চম বছর হচ্ছে সমৃদ্ধির বাংলাদেশ আমরা দেখব। অন্তর্ভুক্তিমূলক সমাজ ও রাষ্ট্র নির্মাণের পাশাপাশি বৈষম্য দূর করে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানানো হয় সেমিনারে। ক্যাপিটাল মার্কেটের যত রিফর্মস সবগুলো আমরা একসাথে করছি। আমরা ক্যাপিটাল মার্কেটে এনশিওর করছি যারা ইনভেস্টার তারা যাতে প্রতারণার শিকার না হয়। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগ করেছেন, তবে দলের নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর পদে থাকবেন তিনি। গত শুক্রবার তার প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম পার্লামেন্টে একটি আসনে উপনির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করেন। বার্নহামের ওই জয়ে স্টারমারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার সুযোগ তৈরি করেছে। অ্যান্ডি বার্নহাম লেবার নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে স্টারমারের স্থলাভিষিক্ত হতে প্রতিদ্বন্দ্বিতা করার কথা নিশ্চিত করেছেন। রিপোর্টে আরও জানাচ্ছেন সুদীপ্ত মাহমুদ।
পার্লামেন্ট সদস্যদের চাপের মুখে অবশেষে পদত্যাগ করেছেন 58তম ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গত মাসে স্থানীয় নির্বাচনে লেবার পার্টির বড় পরাজয়ের পর থেকে স্টারমারের দলের প্রায় 1/4 আইন প্রণেতাই তার পদত্যাগ দাবি করে আসছিলেন। এমনকি প্রতিরক্ষা ও স্বাস্থ্যমন্ত্রীর মতো শীর্ষস্থানীয় সহকর্মীরাও সে সময় তার ওপর ক্ষোভ প্রকাশ করে পদত্যাগ করেছেন। গত শুক্রবার তার প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম পার্লামেন্টে উপনির্বাচনে একটি আসনে বড় ব্যবধানে জয়লাভ করলে সেই চাপ হঠাৎ করে আরও বেড়ে যায়। বার্নহামের ওই জয়ে স্টারমারকে চ্যালেঞ্জ জানানো এবং তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার সুযোগ তৈরি হয়। অবশেষে সোমবার স্থানীয় সময় সকাল 10টায় 10 নম্বর ডাউনিং স্ট্রিটের বাসভবনের সামনে পদত্যাগের ঘোষণা দেন তিনি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে চেকার্সে তার গ্রামের বাড়িতে স্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন স্টারমার। 2024 সালের নির্বাচনে লেবার পার্টিকে ভূমিধস বিজয় এনে দেন স্টারমার। তবে একের পর এক বিতর্ক ও নীতিগত অবস্থান বদলের কারণে তার জনপ্রিয়তা কমতে থাকে। জীবনযাত্রার মান উন্নয়নের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তা বাস্তবায়নে তিনি সক্ষম নন বলে মনে করেন অনেক ভোটার। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে আনোয়ার সিমেন্ট শিট ফিফা বিশ্বকাপ 2026। প্রতি বছর গরম বাড়তাছে, আগামীতে আরো বাড়বো। তাই বুদ্ধি কইরা আনোয়ার সিমেন্ট শিট দিয়ে আগেই ঘর বানাইছি। আনোয়ার সিমেন্ট শিট, কারেন্ট ছাড়া এসি। যখনই দীর্ঘ, যখনই বৃহৎ, যখনই দৃঢ় নির্মাণের চ্যালেঞ্জ, তখনই সারা দেশের আস্থা আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজনে আছেন আহমেদ মেহেদী হাসান। যাচ্ছি তার কাছে। মেহেদী। তারান, আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি 2026 বিশ্বকাপ নিয়ে এখনকার আয়োজনে। দর্শক, বিশ্বকাপ ম্যাচ নিয়ে বিশ্লেষণের জন্য আজ আমাদের সাথে রয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। বিপ্লব দা, আপনাকে স্বাগত। আজ গ্রুপ পর্বের ম্যাচগুলো তো বেশ জমে উঠেছে এবং আজকে রাতে আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে অস্ট্রিয়ার এবং একই সাথে গতবারের রানার্স আপ ফ্রান্স মুখোমুখি হচ্ছে ইরাকের। ম্যাচ দুটি নিয়ে আপনার বিশ্লেষণ। ধন্যবাদ। আসলে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজকে কিন্তু একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে। আমরা জানি ইউরোপের অন্যতম দল অস্ট্রিয়া। সো অস্ট্রিয়া কিন্তু আপনাদের বাছাই পর্ব কিন্তু অসাধারণ ম্যাচ খেলে এসেছে এবং ওদের হাই প্রেসিং ফুটবল। সো আমার মনে হয় এই প্রথম এই সেকেন্ড ম্যাচটাতেই কিন্তু আর্জেন্টিনা একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে, বিশেষ করে রোমেরো এবং লুসিয়ানো মার্টিনেজরা, ডি পল, ফার্নান্ডেস, ম্যাক অ্যালিস্টাররা আজকে কিন্তু অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, বিশেষ করে ওদের যে হাই প্রেসিং ফুটবল অস্ট্রিয়ার। এবং মেসি আজকে কি করে সেটা দেখার বিষয়, কারণ আমরা যদি জানি যে ডি পল থেকে লাস্ট ম্যাচে অসাধারণ যে গোল করেছে পেনিট্রেশন পাস থেকে, আজকে মেসি কি সেটা পারবে কি না, কারণ অনেকটাই নির্ভর করবে এই গ্রুপ থেকে আর্জেন্টিনাকে যদি গ্রুপ চ্যাম্পিয়ন হতে আজকে অস্ট্রিয়াকে বিট করতে হবে। সো চ্যালেঞ্জিং থাকবেই। আর আমি মনে করি যে দুটো দলের যে অসাধারণ একটা খেলা বিশ্বের প্রতিটা সাপোর্টারে উপভোগ করবে এবং এই ম্যাচটার পরেই বোঝা যাবে আর্জেন্টিনার গতিপথ। ফ্রান্স ইরাকের মুখোমুখি হচ্ছে। আমার কাছে মনে হয় ইরাক তো তুলনামূলক দুর্বল দল, ফ্রান্স চমৎকার খেলেছে তাদের প্রথম ম্যাচে। কি ভাবছেন আপনি? দেখুন, ফ্রান্স অবভিয়াসলি বেটার টিম এবং এই গ্রুপ থেকে ফ্রান্স অবভিয়াসলি ওরা এই ম্যাচটা জিতলেই জিতবে। আমার কাছে মনে হয় যে ফার্স্ট ম্যাচ আমরা ইরাকে দেখেছি। সো আমার মনে হয় যে ফ্রান্সের জন্য কোনো অত চ্যালেঞ্জের কিছু হবে না এই ম্যাচটা। বিপ্লব দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এ পর্যায়ে রয়েছে মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ। বিশ্বকাপের উন্মাদনায় মুখর মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ আই স্ট্রাইকার প্রাঙ্গণ। চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ফুটবল নিয়ে মেতেছিলেন সংসদ সদস্য
ইরির বাংলাদেশ প্রধান, সিপিবির কেন্দ্রীয় নেতা, প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক, সঙ্গীতজ্ঞ সহ বিশিষ্টজনেরা। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। ফিফা বিশ্বকাপ উপলক্ষে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন মনিবিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ। সমর্থকদের তর্কের বাইরেও বিশ্বকাপ নিয়ে নতুন মাত্রা যোগ করেছে এই বিশেষ আয়োজন। প্রতিদিনই তারকাদের পদচারণায় মুখর আই স্ট্রাইকার প্রাঙ্গণ। আই স্ট্রাইকার জোনে এসে বিশ্বকাপের আমেজে মেতে উঠেন অতিথিরা। অভিনব এমন আয়োজনে মুগ্ধ সবাই। আমি তো মেডিটেশনে বিশ্বাসী এবং আমি জব করছি যে কাপ হচ্ছে মেসির হাতে, আর্জেন্টিনা উল্লাস করছে, পুরো গ্যালারি, পুরো বাংলাদেশ, পুরো বিশ্ব। সুতরাং এই স্বপ্ন এবং এই কল্পনা বাস্তব হতে চলেছে। চ্যানেল আই মানেই তো একদম ডিফারেন্ট কিছু থাকতেই হবে, এটা আমি সবসময় বলি। তো এখানে যখন ঢুকেই দেখলাম যে হ্যাঁ, এত সুন্দর একটা ফুটবল ফিল্ড এবং সুন্দর একটা গোল পোস্ট, একটা সুন্দর বল, তাই এটা তো আসলে একটা অন্যরকম ব্যাপার। ব্যতিক্রমী আয়োজনে অংশ নেন অতিথিরা। সবার প্রশংসা পাচ্ছে এমন আয়োজন। বিশ্বকাপ উন্মাদনার মধ্যে এরকম সুন্দর একটা আয়োজন করবার জন্য আমি চ্যানেল আই পরিবারকে এবং চ্যানেল আই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। মানে 1990-91 পর এই প্রথম বলে একটা পা দিতে পারলাম আর কি। কৈশোরে ফুটবল খেলা দেখতে শুরু করি, তো সেই সময় থেকে আর্জেন্টিনার ভক্ত এবং সেটা অব্যাহত আছে এবং আমৃত্যু থাকবে বলে বিশ্বাস করি। ভালো লাগে কারণ একসময় আমি ফুটবল খেলছি, এই কারণে আমি ফুটবলের প্রেমী। আর আমার ভালো মানে সবচেয়ে প্রিয় টিম হচ্ছে ব্রাজিল এই ওয়ার্ল্ড কাপে। এতটুকু গোল পোস্টের মধ্যে গোল ঢুকাইতে পারছি, আমি নিজেই আশ্চর্য হয়ে গেছি। তো আমার খুব আনন্দ লাগতেছে এবং খুবই মজা লাগলো এটাই। বিশ্বকাপ জুড়ে চলবে এই আয়োজন। অনুষ্ঠানে আনন্দ উৎসবের সঙ্গে আমন্ত্রিত অতিথিরা উপহার হিসেবে পেয়েছেন এসএমসির মনিবিস্কুট। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি দেখতে চোখ রাখুন চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। ফিরে যাচ্ছি মূল সংবাদে তারানার কাছে। মেহেদী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবারে অন্যান্য সংবাদ। মানিকগঞ্জের 2 শতাব্দীর ঐতিহ্যবাহী হাজারী গুড় ভৌগোলিক নির্দেশনা বা জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি পেল সুস্বাদু ও অনন্য মানের এই গুড়। জিআই সনদ পাওয়ায় এখন হাজারী গুড়কে বিশ্ববাজারে ব্যাপকভাবে রপ্তানিযোগ্য করে তুলতে বিশেষ উদ্যোগ নেবে মানিকগঞ্জ জেলা প্রশাসন। এর ফলে নকল পণ্যের বিস্তার রোধ হওয়ার পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভবান হবেন প্রান্তিক পর্যায়ে প্রকৃত উৎপাদকেরা। তানভীর আশিকের রিপোর্ট। অপূর্ব স্বাদ আর মন মাতানো সুগন্ধে ভরপুর মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা অঞ্চলের এই গুড়ের নাম হাজারী গুড়। প্রায় 2 শতাব্দী ধরে খেজুরের রস থেকে বিশেষ পদ্ধতিতে এই গুড় তৈরি করে আসছেন স্থানীয় গাছিরা। অবশেষে তাদের সেই ঘাম জড়ানো পরিশ্রম আর ঐতিহ্য পেয়েছে জিআই পণ্যের আইনি স্বীকৃতি। 2018 সালে শাইখ সাহেদ সাহেব একটা প্রোগ্রাম করেন, তো ওই প্রোগ্রাম থেকে উনি প্রথম আমাকে একটু ইন্সপায়ার করে যে এটাকে জিআই পণ্য হিসেবে প্রতিষ্ঠিত করা যেতে পারে। আজকের যে সফলতা হাজারী গুড়টা জিআই পণ্য হিসেবে গণ্য হয়েছে, এর ক্ষেত্রে ওনার একটা বিশাল ভূমিকা আছে। জনশ্রুতি আছে খোদ ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ এই গুড়ের স্বাদ নিয়ে প্রশংসা করেছিলেন। শিল্প মন্ত্রণালয়ের অধীন প্যাটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর এই গুড়কে মানিকগঞ্জ জেলা প্রশাসকের নামে নিবন্ধিত করেছে। বাংলাদেশে তো বটেই, বিশ্বেও এটি একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে, কারণ এটি একটি জিআই পণ্য। যদি এটাতে ভেজাল মিশ্রিত হয়, একই সাথে আমাদের ব্র্যান্ড ভ্যালুটাও লস করবে এবং জনগণ প্রতারিত হবে। সকল বিষয়ে প্রশাসন পাশে থাকবে, সামাজিকভাবে এবং প্রশাসনিকভাবে ভেজাল বিরোধী আন্দোলন চলবে। জিআই স্বীকৃতি পাওয়ায় হাজারী গুড়ের ব্র্যান্ড মূল্য বাড়বে, পাশাপাশি ঐতিহ্যবাহী উৎপাদন পদ্ধতি সংরক্ষণ করে পণ্যটিকে বিশ্ববাজারে রপ্তানিযোগ্য করে তুলতে জেলা প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। দেশসহ বিশ্ববাজারে কিভাবে এর প্রচার করতে হয় সে বিষয়ে আমরা পরিকল্পনা গ্রহণ করব। আমরা আশা করব যে খুব দ্রুতই আমরা সারা বিশ্বে হাজারী গুড়ের মাধ্যমে আমাদের মানিকগঞ্জকে পরিচিত করতে পারব। সরকারি পৃষ্ঠপোষকতা ও সঠিক বিপণন ব্যবস্থা নিশ্চিত করা গেলে এই গুড় অচিরেই হয়ে উঠতে পারে দেশের অন্যতম রপ্তানি পণ্য। তানভীর আশিক, চ্যানেল আই। এবারে নেট দুনিয়ার খবর।
চলুন একটু ঘুরে আসি নেট দুনিয়ায়, দেখে আসি সামাজিক মাধ্যমে আজ ভাইরাল কন্টেন্ট কোনটি। লক্ষ্মীপুরের রামগঞ্জে কমরদিয়া এলাকার একটি ভিডিও আজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে বাড়ির উঠানে দাঁড়িয়ে অস্ত্র উঁচিয়ে একটি ঘরের দিকে লক্ষ্য করে গুলি ছুড়ছেন এক যুবক। যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে সেটি জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মজুমদারের। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আন্তর্জাতিক সংবাদ। ইরানের সঙ্গে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার দ্বিতীয় দিনেই সুইজারল্যান্ড ছাড়ার আগে সংবাদ সম্মেলনে তিনি একথা জানিয়েছেন। জেডি ভ্যান্স আরও জানান, প্রাথমিক চুক্তি মেনে চলা হচ্ছে কিনা তা যাচাই করতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার পরিদর্শকরা ইরানে যাচ্ছেন। বিশেষভাবে হরমুজ এবং লেবাননের পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, এসব বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করা হবে। একই সঙ্গে ইরান জাতিসংঘের দর্শকদের ফিরে যাওয়াকে স্বাগত জানালেন ভ্যান্স। আলোচনার মধ্যেই ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, হিজবুল্লাহকে উত্তেজনা সৃষ্টি করা থেকে বিরত রাখা না গেলে যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাবে। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। তাইওয়ানের তাইপেতে আন্তর্জাতিক ড্রাগন বোট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে। প্রায় 2000-এরও বেশি বছর আগে দুর্নীতিগ্রস্ত রাজাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কবিকু ইউয়ানের মিলু নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনাকে স্মরণ করে এই আয়োজন। অংশগ্রহণ করেছে 2 শতাধিক ড্রাগন বোট দল। অংশগ্রহণকারী একটি দল জানিয়েছে, প্রতিযোগিতায় অংশ নিয়ে সপ্তাহব্যাপী অনুশীলন করেছেন তারা। প্রতিযোগিতাটি দেখতে বিভিন্ন শহর থেকে মানুষ ভিড় করেছে বলে জানান আয়োজকরা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। প্রস্তাবিত বাজেটে টায়ার টিউব উৎপাদকদের পক্ষে ইতিবাচক সিদ্ধান্ত নেয় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ টায়ার টিউব ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে দেশীয় শিল্পের বিকাশে সরকারের অঙ্গীকারের প্রশংসা করেন শিল্প মালিকরা। বিশেষ করে লাইট ট্রাক টায়ার আমদানিতে 20% সম্পূরক শুল্ক আরোপ, কৃষি টায়ার আমদানিতে ভ্যাট আরোপ এবং বৈদ্যুতিক যানবাহন ও সংশ্লিষ্ট শিল্পের জন্য শুল্ক কর সুবিধা দেয় তা এই শিল্পকে রক্ষা করবে বলেও মত দেন তারা। পাশাপাশি রাবার এক্সিলেটর ও আয়রন ওয়্যারে প্রস্তাবিত অতিরিক্ত 5% সিডি ও আরডি প্রত্যাহারেরও দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাসোসিয়েশনের সহ সভাপতি মোহাম্মদ লুৎফুল বারী। চীনে অনুষ্ঠিত হতে যাওয়া 67তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশ দলের 6 ক্ষুদে গণিতবিদ। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ দেশের বিভিন্ন স্কুল কলেজ থেকে নির্বাচিত 6 জন শিক্ষার্থীকে পরিচয় করিয়ে দেন। জানানো হয়, চীনের সাংহাই শহরে 67তম গণিত অলিম্পিয়াড উদ্বোধন হবে 14 জুলাই। তবে চীনের বেজিং শহরে 4র্থ আন্তর্জাতিক গণিত সামার ক্যাম্পে অংশগ্রহণের জন্য বাংলাদেশ গণিত দল 24শে জুন রওনা হবে। এবারের আয়োজনে বাংলাদেশ সহ 100টির বেশি দেশের প্রায় 600 প্রতিযোগী অংশ নিচ্ছে। 20শে জুলাই শেষ হবে গণিতের এই বিশ্ব আসর। ডাচ বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই আয়োজন করেছে। বক্তৃতা করেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, ডাচ বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম সহ অন্যরা। ময়মনসিংহে পরিত্যক্ত প্লাস্টিকের বোতলের বদলে মিলছে চারাগাছ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সচেতনতা বৃদ্ধিতে শম্ভুগঞ্জে এমন ব্যতিক্রমী কর্মসূচি শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যম বাংলাদেশ। উদ্যোগে সাড়া দিয়ে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা নিচ্ছে স্থানীয়রা। আয়োজকরা জানিয়েছেন, যত্রতত্র প্লাস্টিকের বোতল ফেলায় হুমকিতে পরিবেশ। প্লাস্টিক দূষণ রোধ সহ পরিবেশের উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে একটি বোতলের বদলে একটি চারাগাছ দেয়া হচ্ছে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের উদ্যোগে ইউথ ফর দি সুন্দরবন এই কর্মসূচির আয়োজন করে। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ। এরপরে পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করে সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন, প্রেস ক্লাব সভাপতি মশিউর রহমান মাসুম সহ বিশিষ্টজনেরা। এবারে খেলার খবর। বিশ্বকাপে রয়েছে 3টি ম্যাচ। জে গ্রুপের ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে ইউরোপের দেশ অস্ট্রিয়ার বিপক্ষে। টেক্সাসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 11টায়। জিতলে প্রায় নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনার রাউন্ড অফ 32। 3 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে আলবিসেলেস্তারা। রাত 3টায় ফিলাডেলফিয়া ইরাকের বিপক্ষে লড়বে ফ্রান্স। জিতলেই গতবারের ফাইনালিস্টদের নিশ্চিত হয়ে যাবে রাউন্ড অফ 32। মঙ্গলবার সকাল 6টায় নিউ জার্সি ও মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের মুখোমুখি হবে সেনেগাল। 2028 যুব বিশ্বকাপ পর্যন্ত অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের হেড কোচ হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব পেয়েছেন সাবেক ক্রিকেটার হান্নান সরকার। জাতীয় দলের হয়ে দায়িত্ব পালনের সময় আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা না থাকলে বছরে যে কোনো ডিপিএল অথবা বিপিএলে কাজ করতে পারবেন জাতীয় দলের সাবেক এই নির্বাচক। জাতীয় দলের সাবেক ও তারকাদের কোচিং প্যানেলে উদ্বুদ্ধ করতে মাহমুদুল্লাহ রিয়াদকে মেন্টর হিসেবে রাখা হয়েছে অনূর্ধ্ব 19 দল ও অন্যান্য বয়সভিত্তিক ডেভেলপমেন্ট টিমে। বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাসকারী ইমরুল কায়েসও হাই পারফরম্যান্স ইউনিটে যুক্ত হবেন দলের অস্ট্রেলিয়া সফরে। এছাড়াও অনূর্ধ্ব 19 দলে ফিল্ডিং কোচ হিসেবে থাকবেন মোহাম্মদ সেলিম, পেস বোলিং কোচ ডলার মাহমুদ এবং ট্রেনার হিসেবে দেখা যাবে মোর্শেদ সিজারকে। আর জাতীয় দলের জন্য সেরা পাইপলাইন তৈরির লক্ষ্য জানিয়েছেন নতুন কোচ হান্নান। আন্ডার 19 শেষ হওয়ার পরে আমরা নেক্সট যদি আমরা ধরি আন্ডার 23 বা এইচপি যেখানে যাবে প্লেয়াররা, সেখানে যেন বড় রকমের একটা সংখ্যা মানে 5, 7, 10 জন প্লেয়ার যারা ওয়ার্ল্ড ক্রিকেটে রিপ্রেজেন্ট করতে পারবে এই ধরনের প্লেয়ার তৈরি করাতে ফোকাস থাকবে। সো রেজাল্ট নিশ্চিতভাবেই সেটা করার দিকে নজর থাকবে, বাট মূল ফোকাসটা থাকবে কোয়ালিটি প্লেয়ার বা ইন্টারন্যাশনাল লেভেল প্লেয়ার তৈরির জন্য যে প্রসেসটা মেনটেন করা সেটা ইনশিওর করা। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রমবাজার চালু ও রোহিঙ্গা সংকট সমাধানে একসাথে কাজ করতে মালয়েশিয়ার প্রতিশ্রুতি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে কঠোর নিরাপত্তা। রাজধানীতে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর 18,000-এরও বেশি সদস্য। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ। স্থলাভিষিক্ত হতে প্রতিদ্বন্দ্বিতায় মধ্যবর্তী নির্বাচনে জয়ী অ্যান্ডি বার্নহাম। বিশ্বকাপে গ্রুপ পর্বে রাতে অস্ট্রিয়ার মুখোমুখি বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নকআউট পর্বের চিত্র পাল্টে দিতে পারার ম্যাচ। এবং জিআই পণ্য হাজারি গুড় রপ্তানিতে মানিকগঞ্জ জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ। প্রান্তিক পর্যায়ের উৎপাদকদের লাভবান হওয়ার আশা। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো মে মাসেও টিআরপি টপার অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখা যাচ্ছে চ্যানেল আইয়ের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।